আসসালামু আলাইকুম। দশমিক ও ভগ্নাংশ বিষয়ক আলোচনায় সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্নটা দেখেন, অনুপাত কি? একটি পূর্ণ সংখ্যা নাকি একটি মৌলিক সংখ্যা নাকি একটি ভগ্নাংশ নাকি একটি জোড় সংখ্যা? আমরা অনুপাতের একটা সংজ্ঞা দেখি। অনুপাত হলো দুই বা ততোধিক এক জাতীয় রাশির একটির সাথে আরেকটির তুলনা। ধরেন একটা সংখ্যা 50, আরেকটা সংখ্যা আমরা ধরলাম 100। তাহলে 50 এবং 100-র মাঝখানে একটা বিসর্গ এর মতো যে চিহ্নটা বসানো হয় এটা কি বলা হয়? অনুপাত চিহ্ন। এটিকে আমরা আবার লিখতে পারি এভাবে, ভগ্নাংশ আকারে। উপরে 50 এটাকে বলা হয় লব, আর নিচে 100 এটাকে বলা হয় হর। তারপর এটিকে কাটাকাটি করতে হয়। 50 দিয়ে যদি আমরা 50 দিয়ে কাটলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2, অর্থাৎ এমনভাবে ছোট করতে হবে যার পর 1 ছাড়া লব এবং হরকে অন্য কোনো কমন সংখ্যা দিয়ে যেন কাটাকাটি করা না যায়। এটি হলো অনুপাতের মূল কনসেপ্ট। তো তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? যে অনুপাত হলো একটা ভগ্নাংশ। প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2015 সালে এই প্রশ্নটা আসে। 0.4 গুণন 0.05 গুণন 0.02 আর ডিভাইডেড বাই 0.01। এটি কাটাকাটি করলে কি হবে? এই ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষাতেও আসে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও আসে। তাই আমরা জিনিসটা একটু শিখব। তো কীভাবে করবো আমরা একটু দেখি। আচ্ছা, দেখি আমরা কীভাবে করি সেটা আমরা একটু দেখি। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো যে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো আমরা গুণ করে নেব। দেখেন যে লব অংশে পূর্ণ সংখ্যা আছে 4, 5 এবং 2। 4 এবং 5 গুণ করলে হচ্ছে 20, 20 দ্বিগুণে 40, 40 লিখলাম। আর নিচে পূর্ণ সংখ্যা তো আছে একটাই, 1, সেটা আমরা লিখলাম। হর অংশে দশমিকের পর যত নম্বর ঘরে পূর্ণ সংখ্যাটা আছে, যত নম্বর অর্থাৎ দশমিকের পর 1, 2 নম্বর ঘরে একটা উপরে 1 লিখে তারপর ওই যত নম্বর ঘরে পূর্ণ সংখ্যাটা আছে তত সংখ্যক শূন্য বসিয়ে দেব। আমরা এখানে 1 লিখব এবং দশমিকের পর 2 নম্বর ঘরে যেহেতু পূর্ণ সংখ্যাটা রয়েছে তাহলে আমরা 1-এর পর 2টা শূন্য বসিয়ে দেব। একইভাবে লব অংশে দশমিকের পর যত নম্বর ঘরে পূর্ণ সংখ্যাটি রয়েছে সেই পূর্ণ সংখ্যাগুলো আমরা যোগ করে ফেলব আগে। দশমিকের পর 1 নম্বর ঘরে, দশমিকের পর 2 নম্বর ঘরে, দশমিকের পর 2 নম্বর ঘরে, অর্থাৎ 1 + 2 + 2 অর্থাৎ 5। হর অংশে 1-এর পর আমরা 5টা শূন্য বসিয়ে দিলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা কাটাকাটি করব। লব অংশে 1, 2, 3, 3টি শূন্য, আর হর অংশে 1, 2, 3 শূন্য। কাটাকাটি করার পর আমরা পাচ্ছি উপরে থাকলো 4 আর নিচে থাকলো 100। এই 4কে যখন আমরা 100 দ্বারা ভাগ করব তখন কি হবে? তখন খেয়াল রাখতে হবে যে যতটি শূন্য থাকবে তত নম্বর ঘরে গিয়ে এই পূর্ণ সংখ্যাটা হবে। যদি এটা একটি সংখ্যা থাকে, আমরা প্রথমে দশমিকটা দিয়ে নিলাম, তারপর 4 লিখলাম। যেহেতু 2টি শূন্য রয়েছে তাহলে 4টি হবে 2 নম্বর ঘরে, একটা শূন্য বসিয়ে দিলাম। 0.04, উত্তর হচ্ছে 0.04। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়? এখানে 4টি অপশন আছে। ক নম্বর অপশনে আছে 23/30, খ নম্বর অপশনে 13/15, গ নম্বর অপশনে 4/5 এবং 2/3। এই 4টা দেখে কিন্তু আমরা সহজে বুঝবো না যে কোনটি বড় কোনটি ছোট। আমাদের ক্যালকুলেটর চাপতে হবে। পরীক্ষার হলে আবার ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। তো সেই জন্য আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা একটু দেখি। প্রথমে আমরা এই 4টি অপশনের মধ্যে প্রথম 2টা নিয়ে কাজ করব। এই যে এই অপশনটা এবং এই অপশনটা আমরা একটু নিলাম। নেওয়ার পর আমরা আর গুণন করব। আর গুণন বলতে হলো কোনাকুনি গুণ। এই যে 23-এর সঙ্গে এই পাশে গুণ হবে আর 30-এর সঙ্গে এই কোনাকুনি গুণ হবে। এই যে এরকম 30 এবং 13 গুণ হবে এবং 15 এবং 23 গুণ হবে। আর গুণ করার পর 30 এবং 13 গুণ করার পর যে সংখ্যাটা আসবে সেটা আমরা এই 13-র উপরে লিখব। আর 15 এবং 23-এর গুণ করার পর যেটি আসবে সেটি আমরা 23-এর উপরে লিখব। তো লিখলাম 30-এর সঙ্গে 13 গুণ করলে হবে 390 এবং 15 দিয়ে 23কে যদি আমরা গুণ করি 3 15 45-এর 5, হাতে থাকলে কত? 4। 15 দুগুণেই 30, 30 আর 4 34 অর্থাৎ 345। দেখেন যে এই যে 23-এর উপরে যেটা লিখলাম এবং 13-এর উপরে যেটা লিখলাম এই দুটার মধ্যে বড় কোনটা? আমাদের বলছে যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়।
অর্থাৎ এই লবের উপরে যেটি বড় হবে সেটি কিন্তু বড়, অর্থাৎ 345 যেহেতু ছোট এবং 390 যেহেতু বড়, সুতরাং এই ভগ্নাংশটা হলো এই দুটো ভগ্নাংশের মধ্যে বড়। তাহলে আমরা এই দুটা থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর 13/15কে নিয়ে নিলাম। 13/15 এখন এই যে বাকি যে দুটো অপশন আছে সেই বাকি দুটো অপশনের মধ্যে একটাকে আমরা নিয়ে আসবো। 4/5 নিয়ে আসলাম, নিয়ে এসে আবার আর্গুণ করলাম, আর্গুণ করার পর 4×15 60 এবং 5×13 65। এই দুটোর মধ্যে দেখেন আবারই 13/15 এটি হলো বড়, কারণ এই 13-র উপরে যে 65 আমরা লিখেছি সেটা হলো বড় 60-এর চেয়ে। তাহলে আমরা 4/5কে আমরা কেটে ফেলবো, বাদ দিব এবং 13/15 নিয়ে কাজ করব। 13/15 নিলাম এবং আরেকটা অপশন আমাদের বাকি ছিল 2/3, সেটি আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবার আমরা আর্গুণ করলাম, আর্গুণ করার পর আমরা যেটা পাবো 15 × 2 গুণ করলে হচ্ছে 30 এবং 3 × 13 = 39, অর্থাৎ 2/3-এর চেয়ে 13/15টা বড়। অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কোনটি? 13/15, অপশন খ, এটি হলো উত্তর। তাহলে পরীক্ষায় যদি এভাবে প্রশ্ন আসে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, তাহলে ডেফিনেটলি এখন পারবেন ইনশাল্লাহ। ধারণা করছি যে এই প্রশ্নটা আমরা সবাই পারবেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। এবার আমরা আরেকটা প্যাটার্ন দেখি যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট। এর আগে আমরা বের করলাম কোনটি বড়, এবার কোনটি ছোট দেখি। ওই সেমভাবে কী করব, 2/5 নিলাম এবং 4/9 নিলাম, নেওয়ার পর আর্গুণ করলাম। আর্গুণ করার পর কত হবে? 9 × 2 = 18, আর এদিকে হবে 4×5 = 20। এবং 18 এবং 20-র মধ্যে আমরা এবার নেব কোনটা? এইটা নেব, কারণ বলছে আমাদের ভগ্নাংশটি ছোট বের করতে হবে, অর্থাৎ বড়টা আমরা নিয়ে কাজ করবো না, ছোটটা নিলাম। 2/5 নিলাম, আর এই বাকি দুটো অপশন আছে সেখান থেকে 1/3 নিলাম। নেওয়ার পর আর্গুণ করা হলো, আর্গুণ করলে হচ্ছে 5 আর এটা 6, যেহেতু এটা 6 হচ্ছে বড়, এটা ছোটটা নিয়ে কাজ করবো। 1/3 নিলাম, 1/3-এর সঙ্গে 3/7 যেটা আছে সেটিকে আর্গুণ করা হলো, গুণ করার পর 9, 7, অর্থাৎ 1/3টা হলো সবচেয়ে ছোট। উত্তর হলো 1/3। তাহলে এটাও পারবেন কোনটি ক্ষুদ্রতম সংখ্যা, এটাও পারবেন। দেখুন 2019 সালে এই প্রশ্নটা আসে, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। এটা 2018 সালে আসে, এটা 2016 সালে আসে, 2015 সালে আসে, অর্থাৎ প্রতিবারেই কিন্তু আসতেছে। 2015 সালের পর 2016 সালে পরীক্ষা হয়, 16-র পর হয়, 17-তে কিন্তু হয় না, 18-তে হয়, 18, 19, তারপর 2022। তার মানে প্রতিবারেই কিন্তু এই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি সেখান থেকে প্রশ্ন আসতেছে। সুতরাং এই নিয়মটা খুব ভালোভাবে অনুসরণ করবেন, কোনোভাবেই কিন্তু এই 1 নম্বর মিস করা যাবে না। পরের নিয়মটা দেখি, এখানে কি বলছে যে 0.3 অর্থাৎ 0.3 ইন্টু 0.03 0.003 সমান কত, অর্থাৎ এটা গুণ করার পর কত হচ্ছে সেটা বের করতে হবে। এটা কীভাবে করব আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের উদ্দেশ্যে করা আর কি। প্রথমে আমরা পূর্ণ যে সংখ্যাগুলো আছে, এই যে 3, 3, 3, এই 3টা গুণ করে ফেলবো। 3 × 9 আর 3 × 9 = 27, আমরা 27 লিখলাম। 27 লেখার পর আমাদের যে কাজটি হবে সেটি হলো যে দশমিকের পর কতটি সংখ্যা মোট আছে সেগুলো যোগ করে ফেলবো। এই দশমিকের পর এখানে আছে 1টি, এখানে আছে 2টি, তাহলে 1 আর 2 3 হলো, আর এখানে আছে 1 2 3 3টি, তা মোট কয়টা হলো? 1 আর 2 3 আর 3 আর 3 6। আমাদের এইখানে আছে 27 মানে 2টি সংখ্যা এখানে আছে, আর সামনে আমরা 4টে শূন্য দিলাম, কয়টা হয়ে গেল? 6টা। দশমিকের পর 1 2 3 4 5 6, অর্থাৎ আমাকে 6টি সংখ্যা মেলাতে হবে, যেহেতু দশমিকের পর আমাদের সংখ্যা আছে 6টি, 1 2 3 4 5 6। আশা করছি ব্যাপারটা বুঝছেন। আমাদের উত্তর হচ্ছে কোনটি? ঘ নম্বর, সঠিক উত্তর ঘ। তাহলে এটাও পারবেন, একই তো, এটা তো এই সেম প্রশ্নটা দেখেন রিপিট হয়েছে। 2014 সালে যেটা আসছিল 2018 সালে সেটাই আসছে। আরেকটা অঙ্ক দেখেন যে 0.01 তারপর বর্গ হলে ভগ্নাংশটির মান কোনটি সমান হবে। এটা আসলে বর্গ বলতে একই ধরনের সংখ্যা দুইবার গুণকে বোঝায়, অর্থাৎ 0.1-এর উপর বর্গের অর্থ হলো 0.01 এবং 0.01 দুইবার হবে। তারপর এটাকে গুণ করতে হবে। গুণ করার জন্য যে ট্রেডিশনাল যে সিস্টেম সেই সিস্টেমে না গিয়ে আমরা আমাদের মতো করে শিখব। প্রথমে আমরা যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই পূর্ণ সংখ্যাগুলো গুণ করে দেব। 1 এবং 1 গুণ করলে কত হয়? 1 হয়। তারপর আমরা দেখব যে দশমিকের পর শূন্য আছে সংখ্যা আছে কয়টা? দশমিকের পর সংখ্যা আছে 1 2 3 4। তাহলে আমাদেরকে দশমিকের পর একটা সংখ্যা তো আমরা এখানে বসিয়েছি, আর বাকি তাহলে লাগবে কয়টা? 3টা লাগবে। 3টে শূন্য দিয়ে দিলাম।
এখন এইটাকে আমার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হলে কি হবে, এই যে পূর্ণ সংখ্যাটা উপরে আসবে আর নিচে ভাগ হবে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে, অর্থাৎ যত ঘর আছে 1 2 3 4, অর্থাৎ একের পিঠে ততগুলো শূন্য বসবে। একের পিঠে 1 2 3 4 আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের হচ্ছে 1/10,000 বা একের পিঠে 4টা শূন্য, উত্তর ঘ। এক ব্যক্তি জুলাই মাসের আয় বাকি 11 মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ? যারা অঙ্ক ভালো বোঝেন তারা তো বুঝতেইছেন যে এটা হাফ হবে। যারা একটু কম বোঝেন তাদের জন্য জিনিসটা ব্যাখ্যা করতেছি। জুলাই মাসের আয় ক টাকা, আর দেখেন কি বলছে, বাকি 11 মাসের আয়ের সমান, অর্থাৎ জুলাই মাসে যা বাকি 11 মাসে কিন্তু তাই, বাকি 11 মাসে আয় হবে ওই ক টাকাই হবে। তাহলে মোট আয় কত হচ্ছে 2 ক টাকা। এখন জুলাই মাসের আয় ক টাকা আর মোট আয় কত 2 ক, তো ভাগ করলে আমরা পেয়ে যাব যে জুলাই মাসের আয়টা মোট আয়ের কত অংশ, সমান হচ্ছে 1/2, হাফ। এটি হলো। তো সবাইকে ধন্যবাদ। আরেকটা পর্ব আমরা দিব, সেই পর্বে ভগ্নাংশের সাথে বর্গমূল নির্ণয় করার কৌশলগুলো শিখিয়ে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। দশমিক ও ভগ্নাংশের দুইটা পর্বে আমরা কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। তো ভগ্নাংশের আরও কয়েকটা বাদ ছিল, সেগুলো করে আমরা বর্গমূলের দিকে যাব। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 আর সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত? অনেকে বলতেছিলেন যে ব্যাকসলভ মেথডটা বোঝেন না। আমরা আজকে বেশ কিছু অঙ্ক ব্যাকসলভ মেথডে করব। পরীক্ষার হলে ব্যাকসলভ মেথডে করলে দেখবেন যে 2 থেকে 5 সেকেন্ডের মধ্যেই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। যদি আবার লিখিত স্টাইলে করতে চান সেক্ষেত্রে 2 থেকে 3 মিনিট সময় নষ্ট হবে। তো সেটা করা আমাদের কোনোভাবেই যাবে না, পরীক্ষার হলে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশের দুইটা অংশ থাকে, একটা লব থাকে, একটা হর থাকে। অর্থাৎ উপরের অংশটাকে আমরা বলি লব এবং নিচের অংশটাকে বলি হর। প্রশ্নে দেখেন কি বলা আছে। প্রশ্নে বলা আছে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 হলে এবং সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত? আচ্ছা, আমরা এই শর্তটা একটু মেলানোর চেষ্টা করি। ব্যাকসলভ মেথডে কিন্তু করব। ব্যাকসলভ মেথড বলতে এই অপশনগুলো দ্বারা এই প্রশ্নের শর্তগুলোকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি। তো ভগ্নাংশের লব ও হরের পার্থক্য হবে 1। আমরা দেখি 3 এবং 4-এর পার্থক্য কত? 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, আবার 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1 এবং 2 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4। অর্থাৎ আমরা এটা কেন নিতে পারতেছি না, কারণ প্রথম শর্তটা জাস্টিফাই করতেছে না, কমপ্লাই করছে না, এবং দ্বিতীয় শর্তটাও কমপ্লাই করছে না। অর্থাৎ খ নম্বর এবং ঘ নম্বর অপশন কিন্তু আমরা নিতে পারছি না। আমাদেরকে এখন চিন্তা করতে হবে ক নম্বর অপশন এবং গ নম্বর অপশন নিয়ে। আবার পরবর্তী শর্তটা দেখি কি বলছে, যে সমষ্টি 7 হলে ভগ্নাংশটি কত? তো সমষ্টি 7 3 আর 4 যোগ করলে 7 হচ্ছে, এইটাও 3 এবং 4 করলে যোগ করলে 7 হচ্ছে। অর্থাৎ ক এবং গ দুটোই কিন্তু দুইটা শর্তকেই পরিপালন করছে। তাহলে আমরা এখন কোন অপশনটা নিব, সেটার জন্য আমাদের যে চিন্তাটা করতে হবে যে এই শর্ত দুটার মধ্যে আরও কোনো কিছু আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। দেখেন বলছে একটি ভগ্নাংশের, শুধু ভগ্নাংশের বলছে, বলে নেই যে প্রকৃত বা অপ্রকৃত। আমাদের এই লব এবং হরের পার্থক্য এই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, যেখানেই নিশ্চয়ই কোনো একটা লুকায়িত আছে। দেখি কি বলছে, যে লব ও হরের পার্থক্য। লব কথাটা আগে আছে, হর কথাটা পরে আছে। অর্থাৎ লব ও হরের পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা পার্থক্য। লবটা অবশ্যই বড় হবে, হরটা ছোট হবে। তাহলে এই ক এবং গ এর অপশনের মধ্যে কোনটাতে আমরা সেই জিনিসগুলো খুঁজে পাই? অর্থাৎ লব ও হরের পার্থক্য 1 হবে এবং লবটা হরের চেয়ে বড় হবে। ক নম্বর অপশনে নাই, লব এখানে 3, হর 4। গ নম্বর অপশনে লব 4 এবং হর হলো 3। তাহলে আমরা বলতে পারি গ নম্বর অপশনটাই হলো সঠিক উত্তর, উত্তর গ। 0.9623 বিয়োগ 31 সমান কত? এটা একটা বিয়োগ অঙ্ক, তারপরও দেখেন পরীক্ষায় দিয়ে দিছে। তো ভগ্নাংশের বিয়োগগুলো কীভাবে করেন? এখানে যদি দশমিকের পরে যদি থাকে সংখ্যাগুলো, অর্থাৎ ছোট সংখ্যাটা নিচে লিখবেন আর বড় সংখ্যাটা উপরে লিখবেন, লিখে বিয়োগ করে দিবেন। আর যাদের আইকিউ একটু ভালো
তাদের কিন্তু আবার লেখালেখি করা লাগবে না, সরাসরি এখান থেকেই উত্তরটা খুঁজে বের করতে পারবেন। তারপর আমরা একটু দেখি। আমরা বলছি যে বড়টা আগে লিখবেন আর ছোটটা পরে লিখবেন। এটা ডেফিনেটলি ছোট আর এটা হলো বড়। আমরা নিচে লিখলাম এইটা। এখন দেখেন দশমিকের পর 4টা সংখ্যা আছে, 9, 6, 2, 3। তাহলে আমাদের উপরের দিকেও দশমিকের পর 4টা সংখ্যা নিতে হবে। তো দশমিকের পর যদি 4টে শূন্য দিয়ে দেই তাহলে 31-এর কোনো পার্থক্য হলো না। 31 সংখ্যাটা ঠিক থাকলো। পাশাপাশি এই অঙ্কটা সমাধান করার জন্য এই 4টা সংখ্যার সাথে এই 4টা সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বিয়োগ করে দেব। 3 আছে, শূন্যকে ধরতে হয় 10, এই সেই ছোটোবেলায় আমরা যেভাবে করছি। 7 হাতে থাকলো 1, 2 আর 1 3, 10 করতে 7 হাতে থাকলো 1, 1 আর 6 7, 10 করতে 3 হাতে থাকলো 1, 10। এটা তো শূন্য হচ্ছে, আবার এদিকে 1 আসছে, তাই 1 1 বাদ গেলে থাকলো 0 আর 3 থেকে আর 3 তো 3ই। তাহলে আমরা পাচ্ছি যে 30.0377। এইটা কিন্তু আমরা মাইনাসের পর আছে, তো এখানে একটা সামনে মাইনাস বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে উত্তর ক, এইটা হলো উত্তর। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ? 1 ঘন্টার সময় আমরা কি জানি? 60 মিনিট। আর 1 ঘন্টা 20 মিনিট সমান 60 মিনিট, তার সাথে 20 মিনিট যোগ হলো 80 মিনিট। আর 4 ঘন্টা সমান 60 গুণন 4 সমান 240 মিনিট। এখন বলা হচ্ছে যে কত অংশ, অর্থাৎ 240 মিনিটের 80 কত অংশ। তো ভগ্নাংশ আকারে প্রকাশ করি। এখন যদি আমরা 80 দিয়ে এটাকে কাটি, 0 0 কাটলাম, 8 দিয়ে এটাকে কাটলে হবে কি? 3 হবে। 3, তাহলে উপরে হবে 1, নিচে হচ্ছে 3, অর্থাৎ 3-এর 1 অংশ। এই অঙ্কটাও আমরা ব্যাকসলভ মেথডে করব। 7/17 7/17 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হবে? আমরা ভগ্নাংশটা লিখে নিলাম 7/17। ক থেকে শুরু করব। অপশন টেস্ট। লব, হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যাটা যোগ করব লবের সঙ্গে যোগ করব, হরের সঙ্গে যোগ করব। তাহলে 7 + 7 আর 17 + 7 লিখলাম। উপরে হলো 14 আর 17 আর 7 হবে 24। আমরা যদি 2 দিয়ে কাটি 7/12। আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, আমাদের নিয়ে আসতে হবে 3/5 নিয়ে আসতে হবে 3/5। সেটি কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম না। আবার আমরা পরেরটা দিয়ে টেস্ট করে দেখি। উভয়ের সঙ্গে 8 যোগ করলাম, হলো 15/25। 5 দিয়ে যদি কাটি 3/5। প্রশ্নের শর্ত পূরণ করলো, তাহলে এই সঠিক উত্তর হচ্ছে 8। এই অঙ্কটা দেখেন, আমরা যখন ষষ্ঠ সপ্তম শ্রেণীতে পড়তাম এই ধরনের অঙ্ক থাকতো। ওইখানে আরও বড় ছিল, এটা অবশ্য মানে তত বড় না। এই ধরনের অঙ্কগুলো খুবই সহজ, তারপর অনেকে ভুল করেন। দেখা গেল যে আগে ভাগের কাজ করে ফেললো বা গুণের কাজ করে ফেললো আগে, অর্থাৎ যেটার পর যেটা সিকোয়েন্স সেটার অনুসরণ না করার কারণে এই ভুলটা সাধারণত হয়। তো সেই সমস্যার সমাধানের জন্য আমরা বদমাশ কেমন রাখবো। বদমাশ, এই বদমাশ খুবই প্রচলিত একটা সিস্টেম, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়ান ওয়েবসাইটগুলোতেও দেখবেন এবং ইন্টারন্যাশনালিও বিভিন্ন দেশে অনুশীলন করা হয়। বদমাশের বলতে বি ফর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট আগে কাজ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট যদি প্রশ্নের মধ্যে থাকে। দেখেন এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে আমরা একটা ব্র্যাকেট আছে, অর্থাৎ এই ব্র্যাকেটের কাজটা সবার আগে আমরা করব। তারপর আছে ও, অর্ডার অর পাওয়ার, আর তারপর ডি, ডিভিশন, এই যে এখানে ভাগ আছে, এম, মাল্টিপ্লিকেশন, এ, এডিশন, এস হলো সাবস্ট্রাকশন। তো এই হলো মোটামুটি। আমরা এখন অঙ্কটা সলভ করি। এইটাকে আমরা নিয়ে আসলাম এখানে, এই অংশটুকু ঠিকই থাকবে, ঠিক রাখলাম আমরা। তারপর এই ব্র্যাকেটের ভিতরের অংশটা আমরা কাজ করব। 8 আর 8-এর লসাগু করব। প্রথমে 8 আর 8-এর লসাগু হচ্ছে
8 আর তাহলে উপরে হচ্ছে 5 প্লাস 3 সমান এই অংশ তো ঠিকই থাকলো তারপর 8/8 8 কাটা যাবে তাহলে 1/8/9 এখন ভাগটা যখন গুণ হয় তখন কি হয় ভগ্নাংশটা জাস্ট উল্টে যায় অর্থাৎ এই 9টা যাবে উপরে 8টা আসবে নিচে এই যে এইরকম আর গুণ করলে কি হবে 9/8 হবে এই 9/8টাকে যদি আমরা ভাগ করি 8 দিয়ে 9কে ভাগ করলে হচ্ছে 1 সমস্ত 1/8 1 সমস্ত 1/8 তাহলে উত্তর হচ্ছে অপশন খ তো এই বদমাশের নিয়মটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন তো বদমাশের নিয়ম অনুসারে এইটাও করে ফেলবেন এখানে অবশ্য বদমাশের নিয়ম প্রয়োগের কোনো প্রয়োজন নাই সবার আগে এই অংশটা করবেন তারপর যোগ করে ফেলবেন তারপর এইটা হলো সেম এখানে ভাগের কাজটা আগে করবেন তারপর গুণের কাজ করবেন করলে উত্তরটা চলে আসবে আর 2019 সালে একটা প্রশ্ন এসেছিল যে ল্যাটিন ভাষায় সেন্টি শব্দের অর্থ কী আমরা ছোটোবেলায় কিন্তু শিখেছি যে সেন্টিমিটার ডেসিমিটার মিলিমিটার ডেকামিটার হেক্টোমিটার তাই না দেখেন ডেসি অর্থ হলো দশমাংশ ডেসি অর্থ হলো দশমাংশ আর সেন্টি অর্থ তো শিখলামই আমরা শতাংশ আর মিলি অর্থ হলো সহস্রাংশ অর্থাৎ 1000 ভাগের 1 ভাগ আর ডেকা অর্থ হলো 10 গুণ দশক 1-এর 10 গুণ আর হেক্টো অর্থ হলো শতক বা শতগুণ আর কিলো অর্থ হলো 1000 গুণ সহস্র কিলো অর্থ হলো সহস্র বা 1000 গুণ তো এই হলো মোটামুটি দশমিক ও ভগ্নাংশ সম্পর্কে আশা করছি আপনারা দশমিক ও ভগ্নাংশ সম্পর্কে যতগুলো আলোচনা করা হলো 3 পর্বে সবগুলোই খুব ভালোভাবে বুঝেছেন এখন আমরা চলে যাব বর্গমূল এবং ঐকিক নিয়মে বর্গমূল এবং ঐকিক নিয়ম খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই কারণে এটা খুবই যত্ন সহকারে শিখবেন যাতে করে পরীক্ষায় বর্গমূল এবং ঐকিক নিয়ম থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন সমাধান করতে পারেন তো সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ